আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। গত কিছুদিন ধরে একটা কমন প্রশ্ন পাচ্ছি যে স্যার জিএসটির জন্য একটা সাজেশন দেন। আমি জিএসটিতে এই পর্যন্ত যত বছর পরীক্ষা হয়েছে এবিসি সব ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস করে একটা ভিডিও ইতিমধ্যে তোমাদেরকে দিয়েছি, সেখানে বুঝিয়েছি প্রশ্ন কোথায় থেকে আসছিল ভাইয়া তোমার ইউনিটে, তোমার প্রস্তুতি কেমন হওয়া উচিত, কোন টপিকগুলোর বেশি গুরুত্ব দিয়ে পড়বা। ওই ভিডিওটা যারা দেখো নাই, আমি আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিবা। ওকে, চলো আরেকটা কথা। কেউ কেউ প্রশ্ন করো যে স্যার এই ক্লাসটা কি এই ইউনিটের জন্য? ভাই এটা খুব ভালো কথা না কিন্তু ভাইয়া। যারা ভালো করতে চাও, চান্স পেতে চাও, তারা প্রশ্ন সমাধান করবা যত বেশি সম্ভব। তুমি এই ইউনিটের শিক্ষার্থী হলেও বিসি ইউনিটের প্রশ্ন সমাধান করে যাবা, আমার এখানে সেই সুযোগটা কিন্তু আছে। আমার এই ক্লাসগুলো করে তুমি কেমন উপকার পাবা ভাইয়া? আমার এই ক্লাসগুলো করলে তুমি প্রশ্ন কমন পাইতে পারো ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তার চেয়ে বরং যে বিষয়টা তুমি উপকার পাবা ভাইয়া, সেটা হলো তোমার প্র্যাকটিস হবে আমার সাথে, যেটা পরীক্ষা হলে তোমার অবশ্যই হেল্প করবে। চলো শুরু করি। আজকে আমরা এই ইউনিটের প্রশ্ন সমাধান করব। আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক কমা অল দ্য ড্যাশ প্রোগ্রামস ওয়ার কন্ডাক্টেড সাকসেসফুলি। তুমি একটু পজ করে চিন্তা করো এই প্রশ্ন উত্তর কি, তুমি পারার মতো। ইয়াস, আসো আমার সাথে আনসার মিলাও ভাইয়া। এই প্রশ্নের উত্তরে আমরা একটু দেখবো। দেখো লেখা আছে আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক, মানে প্রাথমিক ব্যর্থতার পর, প্রাথমিক হোঁচটের পর, অল দ্য ড্যাশ প্রোগ্রামস ওয়ার কন্ডাক্টেড সাকসেসফুলি, পরবর্তী সব প্রোগ্রাম সফলভাবে হয়েছে এমনটা বোঝাচ্ছে। দেখো ভাইয়া, গ্রামার তুমি পারো নিশ্চয়। প্রোগ্রাম শব্দটাকে সবাই জানো নাউন আকারে। এবার কি দরকার এখানে? একটা নাউনে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ লাগবে। এখানে একটা কি খোঁজো তুমি? অ্যাডজেক্টিভ। দেখো ভাইয়া, এই বাক্যে সাবসিকুয়েন্টলি শব্দটা একটা অ্যাডভার্ব, তুমি বাদ দিবা। এবার তুমি বলছে যেহেতু প্রাথমিক ব্যর্থতার পর পরবর্তী সবগুলোই প্রোগ্রাম। দেখো আমাদের অল দা দিয়ে কি বোঝাচ্ছে? বাকি সব, পরবর্তী সব। তাহলে এই পরবর্তী সব কথাটার জন্য কিন্তু আমরা, সব তো লেখাই আছে, পরবর্তী শব্দের জন্য ইংলিশ হলো আমাদের কি ভাইয়া? সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট তার মানে আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক, প্রাথমিক ব্যর্থতার পর, হোঁচটের পর, অল দা সাবসিকুয়েন্ট প্রোগ্রাম, পরবর্তী সব প্রোগ্রাম ওয়ার কন্ডাক্টেড, হয়েছিল সাকসেসফুলি, সফলভাবে। সাকসেসফুলি শব্দটা নিশ্চয়ই অ্যাডভার্ব। এটার নাউন কি ভাইয়া? সাকসেস। ভার্ব কি? সাকসিড। অ্যাডজেক্টিভ কি? সাকসেসফুল। যদি প্রশ্ন করি, আমাদের কমেন্টে সবাই লিখবা এই আফটার শব্দটা এই বাক্যে কোন পার্টস অফ স্পিচ? ভাইয়া একটা কমন প্রশ্ন জিএসটির, প্রত্যেক ইউনিটেই পাবা। শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আফটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমি অপশন দেই। আফটার শব্দটা তুমি অ্যাডজেক্টিভ নিবা, অ্যাডভার্ব নিবা, প্রিপোজিশন নিবা, নাকি কনজাংশন নিবা? আফটার শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন হইতে পারে। এখানে কি শুধু একটু ক্লু দেই, এটার পর দেখা একটা নাউন ফ্রেজ আছে, দা ইনিশিয়াল সেটব্যাক। ফলে আমারে লিখবা আফটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কমেন্টে প্রত্যেকে লিখবা। ওকে, তাহলে আফটার দ্য ইনিশিয়াল সেটব্যাক অল দ্য সাবসিকুয়েন্ট প্রোগ্রামস ওয়ার কন্ডাক্টেড সাকসেসফুলি। ঠিক আছে ভাইয়া, নেক্সট। again একটু পজ করো। The government need to work in close dash with the teachers on the new curriculum. কি হতে পারে? একটু পজ করে চিন্তা করো। ইয়েস, উত্তরে নিশ্চয় তুমি বি নাম্বার নিবা। কেন? দেখো বলছে দা গভর্নমেন্ট নিড, গভর্নমেন্টের প্রয়োজন, টু ওয়ার্ক, কাজ করা, ইন ক্লোজ ড্যাশ উইথ দ্য টিচার্স, টিচারদের সাথে, অন দ্য নিউ কারিকুলাম, নতুন কারিকুলামের ব্যাপারে টিচার, গভর্নমেন্টের শিক্ষকদের সাথে খুব ভালো করে কাজ করা উচিত। মানে টু ওয়ার্ক ইন ক্লোজ কোলাবোরেশন, মানে টিচারদের সাথে কোলাবোরেশন করতে। কোলাবোরেট বলি না, কোলাবোরেট মানে কি? মানে কোনো একটা কাজ আমি একা করতে কঠিন হবে, আমি কিছুটা করলাম, অন্য একটা গ্রুপ কিছু করলো, লাভ যা হবে আমরা সমান সমান নিলাম, যেহেতু কষ্ট সমান সমান করলাম, এটাই বলছে। তো দ্য গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন ক্লোজ কোলাবোরেশন, শব্দটা নাউন, উইথ দ্য টিচার্স অন দ্য নিউ কারিকুলাম। এখানে আমি দুটা পয়েন্টে আন্ডারলাইন করেছি। দেখো ভাইয়া, টু ওয়ার্ক, তোমরা বুঝতে পারছো এই নিড শব্দটা এই বাক্যে কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি নিড শব্দটা যদি বাক্যে প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় তারপরে ইনফিনিটিভ হয়, আর নিড শব্দ যদি মোডাল অক্সিলারি আকারে ব্যবহৃত হয় তারপরে কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। এখানে প্রিন্সিপাল ভার্ব আকারে বসা আছে, তারপর ভার্বের ইনফিনিটিভ ফর্মটা লেখা আছে। আরেকটা ওয়ার্ড, সেটা হলো কারিকুলাম। এটা সবাই খাতায় লিখে ফেলবা, পরীক্ষায় কিন্তু স্পেলিং আকারে এসছে, আবার আসতে পারে ভাইয়া, খাতায় লিখে ফেলো কারিকুলাম শব্দটা। 3 নম্বর প্রশ্ন, ওয়ার্ডস ডিফারেন্ট ইন স্পেলিং বাট সিমিলার সাউন্ড আর কল্ড। যেই শব্দগুলোর বানান পৃথক কিন্তু উচ্চারণ সেম। দেখো আমি এক্সাম্পল লিখেছি, টেল টেল, টেল মানে লেজ, টেল মানে বলা, গল্প। স্টিল তো স্টিল, স্টিল মানে চুরি করা।
ফ্লাওয়ার মানে তো ময়দা, ফ্লাওয়ার মানে ফুল। দেখো ভাই এই শব্দগুলোর উচ্চারণ কিন্তু সেম, কিন্তু বানান পৃথক, অর্থ পৃথক। এই শব্দগুলোকে আমরা কি বলি ইংলিশে? এদেরকে আমরা বলি ভাইয়া হোমোফোনস। কি বলি? হোমোফোনস। এদেরকে আমরা বলি কি? হোমোফোনস। ওকে। আর অ্যাক্রোনিম তো বুঝোই, অ্যাক্রোনিম হলো ওই যে অ্যাব্রিভিয়েশনের উল্টাটা। অ্যাব্রিভিয়েশন মানে কি? ধরো আমরা বলি না বিডি, বিডি মানে কি? বাংলাদেশ। এই বিডির পূর্ণ হলো বাংলাদেশ, মানে আমরা এইভাবে বলি আর কি, বাংলাদেশ। এখন এই বাংলাদেশের অ্যাক্রোনিম কি? বিডি। অ্যাক্রোনিম হলো একটা মানে বিস্তারিত ফর্ম লেখা আছে, এটা শর্ট ফর্মটা কি? এটা হলো অ্যাক্রোনিম। তারপর আসো 4, দ্য হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন। এটা একটা ফ্রেজ, এখানে আরেকটা ওয়ার্ড লিখবা তুমি। ফলে ফ্রেজ, ইডিয়মস এবং এই যে আমাদের কি বলি না ট্রান্সলেশন পড়তে গিয়ে তোমরা কি পড়ো? প্রবাদ প্রবচন, এটার একটু পড়ো, এখান থেকে কিন্তু প্রশ্ন দেখা যায়। কোনো বুঝাবুঝি নাই, যেমন তেমন উত্তর করতে হয়। দ্য হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন, উত্তর কি হবে ভাইয়া? তার আগে দেখো এটা একটা ফ্রেজ, হুইলস ওয়ার, দ্য হুইলস ওয়ার অলরেডি সেট ইন মোশন। এটা একটা ফ্রেজ, মানে হলো a process or series of events that had already begun or and was processing often beyond the point where it could be easily stopped or changed, মানে যেই কাজটা চলমান এটা বোঝাচ্ছে। তাহলে আমাদের উত্তর হবে ভাইয়া the wheels of change have been set in motion, মানে এটা একটা ইডিয়মস এর মতো, আমাদের এখানে কিছু ফ্রেজের মতো, আমাদের বোঝার কিছু নাই। এটা মানে কি? কোন একটা কাজ থেমে যাওয়ার কথা ছিল বাট থামে নাই, চলমান আছে। নেক্সট 5, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। কোন বানানটা সঠিক বানান? একটু কঠিন টাইপের স্পেলিং, এটা অবশ্যই পারতে হবে, খাতায় সবাই লিখবা আমি জানি। ইয়েস, উত্তর হবে ভাইয়া, উত্তর হবে আমাদের, উত্তর হবে সি নাম্বারটা, স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া মানে এটা আমরা খুব বেশি ব্যবহার করি না, আমাদের কাছে পরিচিত না। তো এটা একটা মানসিক রোগ, এটাও কিন্তু খেয়াল রাখো, পরীক্ষা কিন্তু আবার এটা ভিন্ন কোনো অ্যাঙ্গেলে আসতে পারে। তাহলে স্কিজোফ্রেনিয়া এটা হলো আমাদের সঠিক বানান। দেখো স্কিজোফ্রেনিয়া এভাবে পড়ো, এটা একটা মানসিক রোগ, মেন্টাল একটা ডিসঅর্ডার টাইপের ইস্যু। হ্যাঁ, লেখা আছে হলো এক ধরনের মানসিক রোগ, মানে মেন্টাল ডিসঅর্ডার, খেয়াল রাখো মানসিক রোগ। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আ ক্রেডিট কার্ড, কমা দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন। সবাই খুব সহজে পারবা, এটা একটা কমন টাইপের কোয়েশ্চেন যেটা আমাদের বাংলাদেশের অ্যাডমিশন চাকরি পরীক্ষাগুলোতে এসে থাকে। ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ক্রেডিট কার্ড, তোমার আছে ড্রাইভিং লাইসেন্স এবং ক্রেডিট কার্ড। দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন, তোমার কোম্পানি অ্যাকসেপ্ট করবে না তোমার অ্যাপ্লিকেশন। দেখতে পাচ্ছি দুই পাশে দুটো বাক্য আছে, তার মানে একটা কনজাংশন লাগবে, কোনটা বসাইলে অর্থ ঠিকঠাক মিলে। দেখো অর্থ বোঝার কাজ, ফলে বাক্য যাই পড়ছো একটু কষ্ট হলেও অর্থ বুঝে পড়ার ট্রাই করো, দেখবা তোমার হেল্প করবে পরীক্ষার হলে। ডিরেক্টলি কমন না পাইলেও ভাইয়া পরীক্ষার হলে হেল্প করবে। আমরা উত্তরে অবশ্যই পাবো আনলেস। দেখো ভাইয়া ইফ দিলে কিন্তু অর্থ মিলে না, ইফ দিলে হয় ইফ ইউ হ্যাভ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ক্রেডিট কার্ড, যদি তোমার থাকে জিনিস কোম্পানি তোমার দিবে না, এটা কি মিলে না? তাহলে আনলেস দিতে হবে। আনলেস শব্দটা মূলত ইফ প্লাস নট এর কাজ করে, মানে ইফ প্লাস নট যুক্ত বাক্যের অর্থ যা, আনলেস বাক্যের অর্থ কিন্তু তাই। আনলেস যদি না ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ক্রেডিট কার্ড, যদি তোমার ড্রাইভিং লাইসেন্স এবং একটা ক্রেডিট কার্ড না থাকে, দ্য কোম্পানি উইল নট অ্যাকসেপ্ট ইউর অ্যাপ্লিকেশন, কোম্পানি তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না। বাক্যের অর্থ বুঝে পড়তে হবে, আন্দাজ ইফ মারা যাবে না। নেক্সট, হি ইজ আ পারসন অফ নো ইম্পর্টেন্স। এখানে বলছে নো ইম্পর্টেন্স, যে ফ্রেজটা এটা কোন ফ্রেজ? দেখো ফ্রেজ ক্লজ তোমাদের একটা কমন টাইপ প্রশ্ন, দেখো উত্তর কি? ইয়েস, উত্তরটা কঠিন না ভাইয়া, উত্তরটা সবাই পারা উচিত। ইয়েস, উত্তরটা হবে ভাইয়া, দেখো বলছে হি ইজ আ পারসন, সে একজন ব্যক্তি অফ নো ইম্পর্টেন্স, যার কোনো গুরুত্ব নাই। এখন তোমরা এই পয়েন্টটা জানো, দেখো অফ 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 একটা কি? প্রিপজিশন। প্রিপজিশন মানে হলো পূর্বের অবস্থান। কার পূর্বের অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থান। তার মানে কোনো প্রিপজিশনকে যদি আমরা প্রিপজিশন বলতে চাই, তারপর একটা নাউন প্রোনাউন থাকে। এখন প্রোনাউন নামে কোনো ফ্রেজ ক্লজ নাই ভাইয়া, এটা অবশ্যই নাউন ফ্রেজ। তাহলে হি ইজ আ পারসন অফ নো ইম্পর্টেন্স। দেখো অফ অফ এর পর একটা ফ্রেজ আছে, ফলে আমরা কি বলবো ভাইয়া? নাউন ফ্রেজ। কোথায় আছে? এই যে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। ক্লিয়ার? নেক্সট, হি ক্লেইমড দ্যাট হি হ্যাড নেভার সিন মাই আঙ্কেল বাট আই নো দ্যাট হি ড্যাশ। খুব ভালো কোয়েশ্চেন, মানে এই টাইপের কোয়েশ্চেন গুলো মানে কঠিনও লাগে না, সহজও লাগে না, কিন্তু কেন একটু পেঁচ গোছ থাকে, বুঝে পড়লে আনসার পারবা। দেখো ভাইয়া বাক্য বলছে হি ক্লেইমড দ্যাট, আমরা জানি দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট হয়, লিখা আছে হি ক্লেইমড দ্যাট হি হ্যাড নেভার। নেভার একটা অ্যাডভার্ব, অবশ্যই আমরা জানি ইজ অলওয়েজ
হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, নেভার, এই অ্যাডভার্ব গুলো বেসিক্যালি কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের আগে আর অক্সিলারি ভার্বের মাঝে, মানে প্রিন্সিপাল ভার্বের আগে বসে। তাহলে এই দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স, পরে পাস্ট পারফেক্ট আছে। বাট কিন্তু আই নো দ্যাট হি ড্যাশ, কি লিখবা? ইয়েস, বুঝে গেছো নিশ্চয়ই উত্তর। উত্তরে আমরা লিখতে হবে এই নাম্বারটা। কেন? দেখো ভাই, দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স, দ্যাট ক্লজের আগে পাস্ট টেন্স হলে পরে পাস্ট পারফেক্ট হয়। দেখো পরে পাস্ট পারফেক্ট আছে, এখানেও কিন্তু সেম প্যাটার্নটা আসছে। দ্যাট ক্লজের আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে। পরে আমরা কোন টেন্স লিখতে হবে ভাইয়া? পাস্ট টেন্স লিখতে হবে। অর্থ দিকে অ্যাটেনশন দিতে হবে, গ্রামার দিয়ে পারবে না ডাইরেক্ট। হি ক্লেইমড, দেখো সে দাবি করছিল যে সে কখনোই দেখে নাই আমার আঙ্কেল রে, তার মানে সে দাবি করছিল পাস্ট টেন্সে, যে জিনিসটা দাবি করছে সেটা কিন্তু আরো আগের, ফলে সেটা পাস্ট পারফেক্ট। তাহলে হি ক্লেইমড দ্যাট, সে দাবি করছিল হি হ্যাড নেভার সিন মাই আঙ্কেল, সে কখনোই আমার আঙ্কেলরে দেখে নাই। দাবি করছিল পাস্ট টেন্সে, যে জিনিসটা নিয়ে দাবি করছে ওই জিনিসটা কিন্তু আরো আগের, দেখা দেখি কাজ আরো আগের, ফলে এটা পাস্ট পারফেক্ট। এবার এখানে আসে বাট, কিন্তু আই নো, আমি জানি, আমি যে জিনিসটা জানি, আমি জানি যে আসলে সে আমার আঙ্কেলরে দেখছে, এটা বুঝাচ্ছি। তাহলে আমি জানি, আমি যে জিনিসটা জানি এটা কিন্তু আরো আগের, ফলে এখানে কি লিখতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। দেখো আই ডিড, বাট আই নো হি ডিড, বাট আই নো হি ডিড। হি ডিড মানে এখানে ডিড না, আসলে করা করি না। বাট আই নো হি স। আমরা ইংলিশে একই ভার্বের রিপিটেশন আসলে আমরা ডু ডাজ ডিড দিয়ে কাজ চালাই। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ আর পাস্ট টেন্সে ডিড। এখানে কিন্তু এই ডিড মানে কি ভাইয়া? স। স লিখতে পারতাম, বাট মডার্ন ইংলিশে এটা খুব স্ট্যান্ডার্ড একটা প্যাটার্ন। তাহলে হি ক্লেম দ্যাট হি হ্যাড নেভার সিন মাই আঙ্কেল, বাট আই নো দ্যাট হি ডিড মানে হি স। ক্লিয়ার? নেক্সট, দ্য কালার অফ হিজ আইজ ড্যাশ ব্লু। এটা মনে হয় অসংখ্যবার বাংলাদেশের অসংখ্য জায়গায় আসছে এই প্রশ্ন। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো একটা হেভিয়ার টপিক থেকে আসা প্রশ্ন। আমি জানি সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব ভালো করে পারো। ইয়েস, এই বাক্যের উত্তরে তোমরা নিশ্চয়ই জানি আর লিখবা কেউ কেউ, কিন্তু না, আরটা কারেক্ট আনসার না। উত্তরে সবাই ইজ লিখার কথা, অবশ্যই ইজ লিখেছো জানি। ইয়েস, উত্তর হবে কি ভাইয়া? ইজ। কেন? আমরা জানি অনেকগুলো শব্দ মিলে যদি একটা বাক্যের সাবজেক্ট হয়, তাহলে প্রথম যেই প্রিপজিশনের আগের শব্দটা মূলত মূল সাবজেক্ট, যেটা কিনা ভার নির্ধারণ করে। তাহলে দ্য কালার অফ হিজ আইজ, আইজ প্লুরাল দেখে প্লুরাল ভার্ব লেখা যাবে না, বরং অফ শব্দটা প্রিপজিশন, তার আগে যেই কালার শব্দটা সিঙ্গুলার আছে, এই কালারের মতো করে আমরা ইজ লিখতে হবে। আর ব্লু তুমি যদি এমন বুঝো দ্য কালার ইজ ব্লু, ব্লু কি? এই আইজ গুলো ব্লু না, কিন্তু কালারটা হলো ব্লু। ফলে মূল কথা হলো ভাইয়া, অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে বাক্যে থাকা প্রথম প্রিপজিশনের আগে শব্দটাই মূল সাবজেক্ট, যেটা কিনা ভাব নির্ধারণ করে। ফলে দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু। কত সহজ প্রশ্ন এসছে পরীক্ষায়। এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য। দেখো এই প্রশ্নটা একটু কঠিন মতো, বাট আসলে কঠিন না ভাইয়া। যারা একটু রিডিং পড়ার অভ্যাস আছে তারা এটা পারবা সহজে। Just because you are living in a concrete jungle of a city dash mean you are in prison. এটা অবশ্যই কঠিন প্রশ্ন না, আবার সহজও না যাদের রিডিং পড়ার অভ্যাস নাই। এটা সেই অর্থে গ্রামার দিয়ে পেঁচাইতে পারবা না। আচ্ছা, তারপর গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে ভাইয়া। এই বাক্যটার প্যাটার্নটা এরকম, দেখো জাস্ট বিকজ, আমি কথাটা বলি, বিকজ যদি কখনো বাক্যের মাঝে পাও, বিকজ নর্মাল বাক্যের মাঝেই বসে, বিকজ অর্থ কারণ। বাট যদি কখনো বিকজটাকে বাক্যের শুরুতে পাও, তখন বিকজ শব্দ অর্থ কারণ না ধরে যেহেতু ধরবা। জাস্ট বিকজ, যেহেতু ইউ আর লিভিং, তুমি বাস করছো, ইন আ কনক্রিট জঙ্গল, কনক্রিট জঙ্গলে, অফ আ সিটি, একটা সিটির, কি লিখবা? ইয়েস, এটাই হলো একটু ইস্যুর জায়গা। দেখো ভাইয়া, এই বাক্যটার মানে হলো জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন আ কনক্রিট জঙ্গল অফ আ সিটি, তুমি একটা সিটির কনক্রিট জঙ্গলে থাকো, তার মানে এই না যে তুমি প্রিজনে থাকো, মানে এই না যে তুমি প্রিজনে থাকো। এখানে এই বাক্যের মূল ভার্ব কিন্তু এই ইউ আর লিভিং, এই পার্টটা না, একটু প্যাঁচ লাগতে পারে। দেখো ভাই, মাঝে মাঝে পুরো একটা বাক্য কিন্তু একটা সাবজেক্ট হয়ে যায়। আমি একটু ছোট্ট কথা বলবো লাগলে আরো ব্যাখ্যায়। দেখো এই যে জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন এ কনক্রিট জঙ্গল অফ আ সিটি, এটা একটা সাবজেক্ট, মানে পুরো একটা বাক্য হয়ে আবার সাবজেক্ট হয়ে গেছে। কোন ভার্বের সাবজেক্ট? ভার্বটাকে খেয়াল রাখো, যদি কখনো কোনো একটা ক্লজ সাবজেক্ট আকারে বাক্যে ব্যবহৃত হয়, তখন ওই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হয় অবশ্যই। ফলে উত্তর হবে কি? ডাজ নট। দেখো জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন আ কনক্রিট জঙ্গল অফ আ সিটি ডাজ নট মিন, এটা মানেই না যে ইউ আর ইন প্রিজন, তুমি প্রিজনে আছো। কথা ক্লিয়ার ভাইয়া? একটা এক্সাম্পল লিখেছি, দেখো জাস্ট বিকজ ইটস রেইনিং, মানে
বৃষ্টি হচ্ছে এর মানে এটা না যে উই ক্যান্ট হ্যাভ ফান, আমরা মজা করতে পারবো না। আর একটা এক্সাম্পল দিতে পারি ছোট্ট করে তোমাদের জন্য, তোমরা নমিনাল দ্যাট ক্লজ পড়ছো কেউ কিনা, অবশ্যই পড়ার কথা। দেখো ভাইয়া একটা নমিনাল দ্যাট ক্লজের প্যাটার্নের এক্সাম্পল দেই, হ্যাঁ পরীক্ষা আসে। দ্যাট ম্যান আচ্ছা আমি বাক্যটা এইভাবে লিখি, দ্যাট কারিম is a good boy is known to all। দেখো ভাইয়া এটা আমরা নমিনাল দ্যাট ক্লজ বলি। নমিনাল দ্যাট ক্লজ মানে হলো যেই নমিনাল দ্যাট ক্লজ মানে হলো সাবজেক্টিভ ক্লজ। এই নমিনাল দ্যাট ক্লজ মানে নাউন ক্লজের একটা পার্ট। তো নমিনাল দ্যাট ক্লজ কেন বলছি এটাকে, দেখো ভাইয়া এই পুরো বাক্যটা একটা ক্লজ, অবশ্যই যেহেতু সাবজেক্ট আছে, ভার্ব আছে, একটা ক্লজ। এখন এই পুরো বাক্যটাই একটা ভার্বের সাবজেক্ট হয়ে গেছে। এই দেখো ইজ, তাহলে এই যে দ্যাট নোন দ্যাট কারিম ইজ এ গুড বয়, কারিম যে একটা ভালো ছেলে, ইজ নোন টু অল সবার কাছে পরিচিত, এটা আমরা বলি নমিনাল দ্যাট ক্লজ। দ্যাট ক্লজ দ্বারা শুরু হয়েছে, নমিনাল মানে ভাইয়া সাবজেক্ট, তাহলে নমিনাল মানে কি সাবজেক্ট, দেখো ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে পুরো বাক্যটা, আর দ্যাট ক্লজ মানে তো দ্যাট ক্লজ, তাহলে নমিনাল মানে সাবজেক্ট আর দ্যাট ক্লজ, দ্যাট আছে আবার ক্লজ, ফলে দ্যাট কারিম ইজ এ গুড বয় এটা হলো নমিনাল দ্যাট ক্লজ। মানে দ্যাট কারিম ইজ এ গুড বয় এটা হলো সাবজেক্ট, কোন ভার্বের সাবজেক্ট ইজ। তার মানে দেখো পুরো একটা বাক্য যখন একটা ক্লজ আকারে, মানে পুরো একটা ক্লজ যদি একটা সাবজেক্ট আকারে ব্যবহৃত হয় তখন ওই বাক্যের ভার্ব যেটা সেটা অবশ্যই কি হয়, সিঙ্গুলার হয়। দেখো ইজ নোন টু অল, এখানে একই কথা, জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন আ কনক্রিট জঙ্গল অফ আ সিটি ডাজ নট মিন ইউ আর ইন প্রিজন। এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। ক্লাস করে যদি উপকার পাও অবশ্যই ক্লাসের রিঅ্যাকশন দিবা, তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। আমি আমার সাধ্যমতো চেষ্টা চালাবো তোমাদের প্রস্তুতিকে সহজ করে দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।